হ্যালো স্টুডেন্টস, এখন আমরা ভেক্টর চ্যাপ্টারের ভেক্টর পার্টের লাস্ট চ্যাপ্টার সমতল অর্থাৎ প্লেন, ওই চ্যাপ্টার আজকে আমরা আলোচনা করব। তো আমরা সমতল বা প্লেন শুরু করার আগে সমতলের ডেফিনেশনটা আগে জানব। ডেফিনেশনটা কি না, তল যেটা হয় সেটা এমনি একটা সমতল হতে পারে, এমনি একটা কাগজের সমতল হতে পারে, বা একটা বাঁকা তল, এটাকে আমি বাঁকিয়ে দিলাম, দেখো এই যে বাঁকিয়ে দিলাম, এইরকম বাঁকা তলও হতে পারে, এইরকম বাঁকা তল হতে পারে, এইরকম বাঁকা তল হতে পারে, এই যে এইরকম এইরকম বাঁকা তল হতে পারে। তাহলে সমতল আর বক্রতল যে কোনো রকমের তল হতে পারে। তো সমতল কাকে বলবো আর বক্রতল কাকে বলবো? বলছি যে কোনো একটা তল আমরা নিলাম, এইটা একটা তল নিলাম, যে কোনো একটা তলে যে কোনো জায়গায় দুটি বিন্দু আমরা নিলাম, ওই দুটি বিন্দুকে আমরা যোগ করলে একটা সরলরেখা পাবো। যদি এই সরলরেখা, পুরো সরলরেখাটা তলের উপর অবস্থান করে, তখন এই তলকে বলা হবে সমতল। আর যদি বক্রতল হয় তখন কি হবে? ধরো এটা একটা বক্রতল আমি নিলাম, এই যে বক্রতল আমরা নিয়েছি, এই বক্রতলের যে কোনো জায়গায় আমি দুটো বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিলাম, আর এইখানে আমরা আরেকটা বিন্দু নিলাম। যখন এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দুকে যখন আমরা যোগ করব, যে সরলরেখা পাবো, সেই সরলরেখাটা কিন্তু পুরো সরলরেখাটা তলের উপর থাকছে না, কারণ এইটা বিন্দু একটা, এটা বিন্দু একটা, যখন যোগ করব শুধু দুটো ওই বিন্দু তলের উপর আছে, আর সরলরেখাটা পুরো শূন্যে অবস্থান করছে। এইটা তলটা কিন্তু এইভাবে সরলরেখাটা নেই, সরলরেখাটা এরকম স্ট্রেট আছে, সরলরেখা মানে তো স্ট্রেট লাইন, স্ট্রেট থাকবে, তো সেটা পুরো সরলরেখাটা তলের উপর অবস্থান করছে না, তাকে বক্রতল বলা হবে। তাহলে আমরা কি জানলাম? যে কোনো তলের উপর যে কোনো অবস্থানে দুটো বিন্দু আমরা নিলাম, সেই দুটো বিন্দু সংযোগ করলে যে সরলরেখা পাবো, যদি সেই সরলরেখা সম্পূর্ণরূপে তলের উপর অবস্থান করে, তখন সেই তলকে সমতল বলবো। আর যদি সম্পূর্ণরূপে তলের উপর অবস্থান না করে, তখন তাকে আমরা বলবো বক্রতল। তাহলে এই যে সমতল আমরা জানলাম, এই সমতলের এটা আমরা ডেফিনেশন জানলাম। এইবারে আমরা সমতলের সমীকরণের জেনারেল ফর্মে আমরা আসি। দেখো আমরা কিন্তু ডিআরএস ডিসিএস পড়েছি আগে, তো দেখো এইটা যদি একটা সমতল হয়, এর উপর পারপেন্ডিকুলার যে কোনো সরলরেখা, এর যদি ডিআরএস এ বি সি হয়, এর যদি ডিআরএস এ বি এবং সি হয়, তাহলে এর যদি ডিআরএস এ বি সি হয়, এবং একটা জিনিস দেখো, এইটা যদি এক্স অক্ষ হয়, এইটা যদি ওয়াই অক্ষ হয়, এবং এটা যদি জেড অক্ষ হয়, একটা তল যদি আমি এরকম অঙ্কন করি, এই তল মূলবিন্দু থেকে এই তলের একটা লম্ব দূরত্ব আছে, এই লম্ব দূরত্বটা যদি ডি হয়, তাহলে আবার বলছি, মনে করো এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ, এই তিনটে অক্ষ। একটা তল নিলাম, মনে করো এইটা একটা তল নিলাম, এই তলটা এইভাবে অবস্থান করছে। তো এই মূলবিন্দু থেকে এই তলের উপর একটা লম্ব অঙ্কন করলাম, এই স্কেলের উপরে, এই মূলবিন্দু থেকে এই স্কেলের উপর একটা যদি লম্ব অঙ্কন করি, তাহলে নিশ্চয়ই একটা লম্ব দূরত্ব পাবো, সেই লম্ব দূরত্বটা আমি ডি ধরলাম। তাহলে কি বলছি, যে একটা সমতলের উপর লম্ব সরলরেখার ডিআরএস হচ্ছে এ বি এবং সি, এটা হচ্ছে ডিআরএস। আর মূলবিন্দু থেকে দূরত্ব যদি ডি হয়, তবে এই সরলরেখার সমীকরণ হচ্ছে এই সমতলের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ দিস প্লেন ইজ ax plus by
প্লাস সি প্লাস সিজেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0. This is the general equation of this plane. এইটা লম্ব দূরত্বটা ডি নয়, সরি, এই লম্ব দূরত্বটা ডি নয়, লম্ব দূরত্বটা কী হবে একটু পরে বলছি। এই ডি এর পরিচয় একটু পরে আসছি, ডি এর পরিচয়টা একটু পরে আসছি। লম্ব দূরত্বটা থেকেই ডি এসছে, কিন্তু ডিটা লম্ব দূরত্ব নয়, লম্ব দূরত্বটা আলাদা জিনিস। তোমাদের বলে দিচ্ছি, দেখো খুব মন দিয়ে শুনবে। এবিসি, এই এবিসি যদি একটা লম্ব সরলরেখা ডিআরএস হয়, তাহলে বলো তো ডিসিএস কী হবে? না, ডিসিএস হচ্ছে এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কমা বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা তাহলে আমরা যদি এদেরকে ডিসিএসে কনভার্ট করি, অর্থাৎ এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি বাই, এটা এক্স, এটা ওয়াই, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড প্লাস ডি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0. এইটাকে যদি ডান দিকে দিই সমান চিহ্নের, তাহলে কি হবে? না, এটা মাইনাস ডি হয়ে যাবে। তো খুব মন দিয়ে শোনো, এই যে মাইনাস ডি অফ এইটা, এর যে মডিউলাস, এই মডিউলাস ভ্যালুটা, মড ভ্যালু অর্থাৎ পজিটিভ ভ্যালু, সেটাই হচ্ছে এই লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বটা ডি নয়, এই লম্ব দূরত্ব হচ্ছে ডি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে কোনো একটা প্লেনের যেটা জেনারেল ইকুয়েশন আছে, জেনারেল ইকুয়েশনের এ বি সি এর পরিচয় কি? না, তারা হচ্ছে একটা প্লেনের উপর পারপেন্ডিকুলারের ডিআরএস। আর ডি এর পরিচয় কি? না, ডি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করলে যেটা হবে, সেটা হচ্ছে মূলবিন্দু থেকে এই সমতলের লম্ব দূরত্ব হবে। তো এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ দিস প্লেন। যে কোনো একটা প্লেনের জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা। যেমন একটা স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম কি হয়? এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হয় স্ট্রেট লাইনের 2Dতে জেনারেল ইকুয়েশন। ঠিক তেমনি 3Dতে প্লেনের ইকুয়েশন যখন বের করব, তখন এখানে সিজেড প্লাস ডি, কারণ প্লেন 3Dতে হয়। হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন অফ প্লেন। এইবারে আমরা আসছি প্লেনের ইকুয়েশনের বিভিন্ন ফর্ম। তো দেখো, different forms of the equation of a plane. Different forms of the equation of a plane. একটা প্লেনের ইকুয়েশনের বিভিন্ন রকম আকার, বিভিন্ন রকম আকার। প্রথম বলা হচ্ছে যে যদি একটা সমতল একটা বিন্দু দিয়ে পাস করে, তাহলে তার সমীকরণ কি হবে? বলছে a plane passing through a point x1 y1 z1, যদি একটা প্লেন কি দিয়ে পাস করে? না, একটা পয়েন্ট x1 y1 z1 বিন্দু দিয়ে পাস করে, একটা বিন্দুগামী সমতলের যে সমীকরণ, সেইটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, একটা সমতল নিয়ে নাও।
একটা সমতলের উপর যে কোনো একটা অবস্থান এই বিন্দুর আছে, যেটা হচ্ছে x1, y1, z1, এটা একটা বিন্দু আছে। আমরা যার সমীকরণ আমরা নির্ণয় করব ওই সমীকরণের উপর যে কোনো একটা পয়েন্ট ধরে নেওয়া হয়। ধরো একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করবো, তো আমরা কি করতাম, এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক x, y, z এরকম ধরতাম। তো তেমনি একটা সমতলের যখন সমীকরণ নির্ণয় করব, তার যে কোনো অবস্থানে একটা পয়েন্ট যেটা কিনা ভেরিয়েবল পয়েন্ট x, y, z এটা আমরা ধরে নেব। আচ্ছা, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি x, y, z হয় এবং আরেকটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1, z1 হয়, তবে এই যে সরলরেখাটা আছে মনে করো AB, এর ডিআরএস কত হবে? ডিআরএস অফ AB এইটা কত হবে না, এটা হচ্ছে x মাইনাস x1 বা ডিআরএস অফ BA লিখে দাও, ডিআরএস অফ BA, কারণ আগে ভেরিয়েবলটা লিখলে ভালো হয়। আর একটা y মাইনাস y1 আর একটা z মাইনাস z1, এই তিনটে হচ্ছে পয়েন্ট কার উপর, সরি এইটা হচ্ছে ডিআরএস, কার ডিআরএস না AB এর ডিআরএস বা BA এর ডিআরএস। এইবার এর পারপেন্ডিকুলার সরলরেখার ডিআরএস মনে করো AB এবং C। তো এবার দেখো এর ডিআরএস এইটা, এর পারপেন্ডিকুলারের ডিআরএস ABC, তাহলে সম্পর্ক কি বলছে যে দুটো সরলরেখা তখনই পারপেন্ডিকুলার হবে যদি তাদের ডিআরএস এর গুণফল ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ A ইন্টু x মাইনাস x1 প্লাস B ইন্টু y মাইনাস y1 প্লাস C ইন্টু z মাইনাস z1 ইজ ইকুয়াল টু 0। This is the required equation of the plane passing through the point x1, y1 and z1। অর্থাৎ যেটা বলতে চাইছি এটাই হলো সেই সমতলের সমীকরণ যে সমতল কিনা x1, y1, z1 বিন্দু দিয়ে পাস করেছে এবং তার লম্ব সরলরেখার ডিআরএস হচ্ছে AB এবং C। এইটা হচ্ছে আমাদের সমতলের সমীকরণের একটা আকার আমাদের গেল। এরপর এই সমতলের সমীকরণ থেকে আমরা কয়েকটা প্রপার্টিজ পেতে পারি। প্রপার্টিজগুলো কি না, ফার্স্ট প্রপার্টিজ বলছে যে ধরো a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইজ ইকুয়াল টু 0, আর a2z প্লাস a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইজ ইকুয়াল টু 0। এই দুটো সমতল সমান্তরাল হবে কখন না, খুব মন দিয়ে শুনবে। দুটি সমতল সমান্তরাল হবে বলেছে, এটা একটা সমতল আর এটা হচ্ছে আর একটা সমতল। এই দুটো সমতল সমান্তরালে কখন অবস্থান করবে না, দেখো যদি এই সমতলের সঙ্গে সমান্তরাল হয় তাহলে এর যে পারপেন্ডিকুলার আর এর যে পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার দুটো সমান্তরাল হবে। দুটি সমতল যদি সমান্তরাল হয়, সমান্তরাল হয়, মনে করো এটা একটা সমতল আর আমার হাতটা আর একটা সমতল, যদি এই দুটো সমতল সমান্তরাল হয় তার মানে এই সমতলের উপর যে পারপেন্ডিকুলার ড্র করব সেটা আর এই সমতলের উপর যে পারপেন্ডিকুলার ড্র করব সেটা, এই পারপেন্ডিকুলার দুটো অবশ্যই কিন্তু সমান্তরাল হবে। তাহলে এই দুটি সমতল যদি সমান্তরাল হয় তার মানে তাদের পারপেন্ডিকুলারও সমান্তরাল। আচ্ছা, এইটা যদি একটা সমতলের সমীকরণ হয় তাহলে তার পারপেন্ডিকুলারের ডিআরএস কি হবে না a1, b1, c1। আর এইটা যদি একটা সমতল হয় তার পারপেন্ডিকুলারের ডিআরএস a2, b2, c2, তাহলে এটা হচ্ছে a2, b2, c2। এই দুটি সরলরেখা তখনই সমান্তরাল হবে যদি, আমরা সেটা আগে শিখেছি ডিআরএস ডিসিএস এর চ্যাপ্টারে, যে দুটি সরলরেখা তখনই সমান্তরাল হবে যদি তাদের ডিআরএস এর রেশিওগুলো সমানুপাতি হয়। তার মানে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু যদি c1 বাই c2 হয়, তবেই কিনা দুটি সমতল সমান্তরাল হবে, দুটি সরলরেখা সমান্তরাল হবে, তার মানে দুটি সমতলও সমান্তরাল হবে। অর্থাৎ এই দুটি সমতল প্যারালাল হওয়ার কন্ডিশন কি? প্যারালাল হওয়ার কন্ডিশন কি না, প্যারালাল হওয়ার কন্ডিশন হচ্ছে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু যদি c1 বাই c2 হয়, তবেই কিন্তু দুটি সমতল
পরস্পরের সমান্তরাল সমতল হয়। এরপর একটা কথা হচ্ছে যে যদি দেখা যায় যে একটা সমতলের সমীকরণ আছে, এগুলো প্রপার্টিজ, এগুলো সব নোটস বলে লিখে নাও, নোটস 1 এটা আর নোটস 2 দেখো, নোটস 1 এটা আর নোটস 2 দেখো। নোটস 2 বলছে যে যদি ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 এই সমতলের সমীকরণে যদি d ইকুয়াল টু 0 হয়, দেন the plane passing through the origin। তার মানে আমরা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি দেখেছিলাম না, ধরে নাও একটা সরলরেখার সমীকরণ 2x প্লাস 3y ইকুয়াল টু 0। 2ডিতে আমরা শিখেছিলাম 2x প্লাস 3y ইকুয়াল টু 0, এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, তার মানে এই সরলরেখা মূলবিন্দু দিয়ে পাস করেছে। ঠিক তেমনি এখানেও যদি কোনো সমতল এই কনস্ট্যান্ট টার্ম না থাকে, অর্থাৎ ডির মান যদি 0 হয়, তার মানে দিস ইজ পাসিং থ্রু দ্য পয়েন্ট অরিজিন। তার মানে এই সমতলটা অরিজিন অর্থাৎ মূলবিন্দু দিয়ে পাস করেছে, এটা আমাদের ধরে নিতে হবে। এরপরে আরেকটা পয়েন্ট যেটা বলা হচ্ছে যে যদি এমন দেখা যায় যে ডি ইকুয়াল টু 0 হলো না, ধরো দেখা গেল এই এর মান 0 হলো, এখানে 1 নম্বর পয়েন্টে হচ্ছে এইটা। 2 নম্বর পয়েন্টে বলছে ধরে নাও আমি এই জায়গাটা ডিলিট করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এটা লিখে নিয়েছো, আমি ওপরে একটু ডিলিট করছি। দেখো এটা ডি ইকুয়াল টু যদি 0 হয়, যদি ডি ইকুয়াল টু 0 না হয়ে এ ইকুয়াল টু 0 হয়, তখন 2 নম্বর পয়েন্টের নোটস 2 এর 2 নম্বর পয়েন্ট বলছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0 এই ইকুয়েশনে যদি a ইকুয়াল টু 0 হয়, দেন দ্য প্লেন প্যারালাল টু x অ্যাক্সিস, যদি দেখা যায় যে একটা সমতল যদি a ইকুয়াল টু 0 হয়, তার মানে সেটা কি হবে না প্যারালাল টু x অ্যাক্সিস। আর যদি এরকম হয় যে a ইকুয়াল টু b ইকুয়াল টু 0, তখন কি হবে না, তখন হচ্ছে দেন দ্য প্লেন ইজ প্যারালাল টু xy প্লেন, প্যারালাল টু xy প্লেন। যদি a আর b দুটো মান যদি 0 হয়, তখন সেটা কি হবে না xy সমতলের সঙ্গে সমান হবে, সমান্তরাল হবে, xy তলের সঙ্গে সমান্তরাল হবে। তো এটা কেন, খুব মন দিয়ে শোনো। এই এবিসিটা কি না এর পারপেন্ডিকুলারের ডিআরএস, এটা একটু জটিল চিন্তা ভাবনা করতে হবে। এর পারপেন্ডিকুলারের ডিআরএস হচ্ছে এবিসি। এই এটা কি এক্স অক্ষের সঙ্গে, সমতলটা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সরলরেখাটি। তার মানে একটা খুব মন দিয়ে কথা শোনো, যে একটা সরলরেখা, এটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই আর জেড তিনটে সরলরেখা আছে, এই তিনটে অক্ষ। একটা সরলরেখা এমন আছে যার ডিআরএসে এক্সের মান 0 আছে, তার মানে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তবে তো cos 90 মান 0। তার মানে সরলরেখাটা কোনটা, এইটা সরলরেখাটা হচ্ছে এইটা। খুব মন দিয়ে শোনো, সরলরেখাটা হচ্ছে এইটা। তাহলে এই যদি সরলরেখা হয়, তার মানে এই যে এইটার লম্ব সরলরেখা হচ্ছে এই ওয়াই অক্ষ, লম্ব সরলরেখাটা হচ্ছে
নিশ্চয়ই ওয়াই অক্ষ, কারণ এখানে এর মান বলেছে 0। এর মান যদি 0 হয় তাহলে এমন একটা সরলরেখা যেটা কিনা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, সেই সরলরেখা এটা হতে পারে, এটাও হতে পারে, এটাও কিন্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো এটা একটু বাঁকিয়ে দিলাম, কিন্তু এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি, আবার এটাও হতে পারে 90 ডিগ্রি। তাহলে এই সরলরেখাগুলো যেগুলো আছে এইগুলোর উপর যেটা লম্ব হবে, এইগুলোর উপর যে প্লেনটা লম্ব হবে, মানে সেটা কোনটা, এইটা, সেটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে প্লেনটা, তবে গিয়ে এইটার উপর পারপেন্ডিকুলার হবে। এই যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি সমান্তরাল হয় কোনো সমতল, তবেই কিন্তু সেইটা এর উপর লম্ব হবে। এক্স অ্যাক্সিসের সমান্তরাল যে সমতল তার উপর পারপেন্ডিকুলার যেটা, সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গেও পারপেন্ডিকুলার। এইটা গেল এর ডেসক্রিপশান। যদি কেউ এই ডেসক্রিপশানটা না বুঝতে পেরে থাকো কোনো প্রবলেম নেই, এইটুকু মনে রাখো, এ ইকুয়াল টু 0 হলে এক্সের প্যারালাল, কারণ এটা এক্সের সঙ্গে আছে, আর এ বি যদি দুটো ইকুয়াল টু 0 হয় তখন এক্স ওয়াই এর প্যারালাল। ঠিক সেমভাবে যদি সি ইকুয়াল টু 0 হয় তখন এ বি এর প্যারালাল, মানে এক্স ওয়াই সমতলের যদি সি ইকুয়াল টু 0 হয় তবে জেড অক্ষের প্যারালাল সমতলটা। আর যদি দেখা যায় বি সি দুটোর মান 0 হয়ে যাচ্ছে, তার মানে ওয়াই জেড যে সমতল আছে, ওয়াই জেড সমতলের সঙ্গে প্যারালাল সমতল হচ্ছে ওইটা। এটা এখান থেকে তোমরা গেস করতে অবশ্যই পারবে। এরপর যেটা বলা হচ্ছে যে এখানে এটা নোট 1টা এরকম গেল, এবারে নোট 2টা দেখো। যেগুলো লেখার হবে তোমাদের ভিডিও পজ করে ওগুলো লিখে নেবে। দু নম্বর যে পয়েন্ট বলা হচ্ছে নোট 2, নোট 2 যেটা আমাদেরকে বলছে যে এই ওয়াই জেড সমতলের সমীকরণ কী হবে, জেড এক্স সমতলের সমীকরণ কী হবে, আর এক্স ওয়াই সমতলের সমীকরণ কী হবে। ধরে নাও ওয়াই জেড সমতলের সমীকরণ কী হবে। খুব মন দিয়ে শোনো, ওয়াই জেড সমতল যেটা আছে এইটা, এইটা আর এটা, এক্স এক্স এই যে ওয়াই আর জেড তিনটে অক্ষ আছে। তাহলে এটা যদি এক্স ওয়াই জেড হয়, ওয়াই জেড সমতল এইটা, এর সমীকরণ বের করতে হবে। আচ্ছা খুব মন দিয়ে শোনো, এর যদি সমীকরণ বের করতে হয় তাহলে এর লম্ব সরলরেখার ডিআরএস দরকার। তাহলে এর উপর যে সরলরেখা লম্ব হবে সে তো এক্স অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, বা এর উপর লম্ব কোনটা, এই এক্স অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিসের যে আমরা ডিআরএস নির্ণয় করব, এর ডিআরএসে কি কি ডিআরএস হয় না, এর মান 0, বির মান 0 আর সির মান হচ্ছে 1। তার মানে এইখানে আমাদের যেটা হবে যে এক্স ইজ ইকুয়াল টু 0, সমীকরণ হলো এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 0, কারণ এইখানে এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 0, এই এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা তো ওয়াই জেড সমতল, এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এইটার মান হয়ে যাবে তোমার ওয়াই জেড যে সমতল তার পারপেন্ডিকুলার যে সরলরেখা সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল উৎপন্ন করেছে না 0 ডিগ্রি, cos 0 এর মান 1, তার মানে এর মান হচ্ছে 1। ওই জন্য এইখানে এর মানটা 1, যেহেতু এক্সের সঙ্গে 1 গুণ করলে সেটা কিন্তু এক্স হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এক্স অ্যাক্সিস এর ডিআরএসে যখন এর ডিআরএস আমরা নির্ণয় করব এর এক্স অ্যাক্সিসের, প্রথম কি হয় না পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যেটা অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটা এর মান, তার কোসাইনের মান। আর একটা সরলরেখার যখন ডিআরএস নির্ণয় করব প্রথমে এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা আলফা,
ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেলের বিটা, জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। দেখো এইটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি, সরি এই এক্স অক্ষটা ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, তার মানে cos 90 মান 0, তার মানে বির মান হয়ে যাচ্ছে 0, বির মান কি হয়ে যাচ্ছে 0। আবার সির মান কত হচ্ছে, সেটাও 0 হচ্ছে। কারণ কি না, আমরা তো ওয়াই জেড সমতলের সমীকরণ নির্ণয় করছি। ওয়াই জেড সমতলের সমীকরণ নির্ণয় করতে গেলে এবিসিটা কি হবে না, এর উপর যে লম্ব সরলরেখা আছে এই লম্ব সরলরেখার ডিআরএসগুলোই তো এবিসি। এই লম্ব সরলরেখাটা হচ্ছে এক্স, এক্সের ডিআরএস কি হবে, এক্সের সঙ্গে 0 ডিগ্রি উৎপন্ন করেছে, তার মানে আলফার মান 0, আলফার মান 0 হলে কস আলফা হচ্ছে 1, কস 0 এর মান 1 হয়, সেই জন্য এর মান 1 হলো। এইবার এই এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, 90 ডিগ্রি, বিটার মান কত হলো 90, কস 90 মান কত 0, তার মানে বির মান কত হয়ে গেল 0, এই বির মান 0 হয়ে গেল। আবার এই এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল উৎপন্ন করেছে 90 ডিগ্রি, কস 90 মান কত 0, তার মানে এখানে হচ্ছে সির মান 0। এই জন্য এইখানে এর মান যেহেতু 0, এই টার্মটা ভ্যানিশ হয়ে গেল, এর মানটা 0, তার মানে এই টার্মটা ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ সমীকরণটা দাঁড়ালো x = 0। এই কারণে আমরা সমীকরণটা লিখেছি x = 0। ঠিক তেমনি এইখানে যদি ঠিক সেমভাবে যদি zx সমতলের সমীকরণ হয়, নিশ্চয়ই এটা y = 0 হবে, নিশ্চয়ই এটা কি হবে না y = 0 হবে। আর যদি এইটা আমরা এক্স ওয়াই সমতলের সমীকরণ খুঁজি, তখন এটা হয়ে যাবে z = 0। আর ঠিক সেমভাবে যদি এইটা এক্স ওয়াই সমতলের সমীকরণ না হয়ে এটা যদি এরকম হতো যে এক্স ওয়াই সমতলের সমান্তরাল এক্স ওয়াই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ, তখন কি হবে, দেখো সমান্তরাল সরলরেখা সমান্তরাল সমতল যদি হয় তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব যেটা সেটা একটা থাকবে নিশ্চয়ই। কারণ যদি আমরা এক্স ওয়াই সমতল ধরতাম বা ওয়াই জেড সমতল, ধরো এই ওয়াই জেড সমতল ধরেছি, তো ওয়াই জেড সমতল তো মূলবিন্দুগামী, তার মানে মূলবিন্দুগামী হলে কনস্ট্যান্ট টার্ম থাকে না। কিন্তু যদি এক্স ওয়াই সমতলের দেখা গেল যে সমান্তরাল সমতল নেওয়া হলো, তাহলে সমান্তরাল সমতল মানে তো আর মূলবিন্দু দিয়ে যায়নি, মূলবিন্দু থেকে দূরে গেছে, তার মানে মূলবিন্দু থেকে একটা দূরত্ব আছে, তার মানে তার কনস্ট্যান্ট টার্ম থাকবে। তাহলে কি হবে না, এটা x = কনস্ট্যান্ট হয়ে যাবে, x = কনস্ট্যান্ট। ঠিক তেমনি যদি এরকম বলা হয় যে এটা এক্স ওয়াই সমতল, সরি এক্স ওয়াই নয়, এটা হচ্ছে ওয়াই জেড সমতল, আর এখানে হচ্ছে যদি জেড এক্স সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে, y = কনস্ট্যান্ট, আর এক্স ওয়াই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে না, z = কনস্ট্যান্ট। তো এটা হয়ে গেল আমাদের বিভিন্ন সমতলের সমীকরণ আমরা নির্ণয় করে ফেললাম, বিভিন্ন সমতলের আমরা সমীকরণ নির্ণয় করে ফেললাম। এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে 3টি বিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয়। 3টি বিন্দুগামী সমতলের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখা যাক, মানে ডিফারেন্ট ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এ প্লেন। এখানে আমরা প্রথম যেটা শিখেছিলাম যে একটি সমতল যদি একটা প্রদত্ত বিন্দুগামী হয় তাহলে তার সমীকরণ কি হবে, ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু এ পয়েন্টস অ্যান্ড হুজ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ডিআরএস অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ইজ ABC, তার আমরা সমীকরণ বের করেছিলাম। এখন যেটা বের করব সেটা হচ্ছে 2 নম্বর যেটা বের করব সেটা হচ্ছে যে কোনো প্লেন 3টে বিন্দুগামী হলে ইকুয়েশন অফ দ্য প্লেন passing through three given points দেখো খুব মন দিয়ে শোনো, একটা
থ্রি গিভেন পয়েন্টগুলো দিয়ে দাও। এখানে মনে করো এখানে দেওয়া আছে x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3, এইটা। তো আমরা একটু আগে শিখেছি যে যদি একটি সমতল যদি x1 y1 এবং z1 বিন্দুগামী হয় তখন তার সমীকরণ কি হয় সেটা আমরা একটু আগে শিখেছি। কি না, যে সমতলের কথা ওরা বলেছে আমরা ধরে নিলাম যে এই সমতলের পারপেন্ডিকুলার সরলরেখার ডিআরএস হচ্ছে এ বি সি। তাহলে এই সমতলের উপর তিনটে বিন্দু আছে, এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু। আমরা শিখেছি একটু আগে যে কোনো সমতলের যদি লম্ব সরলরেখার ডিআরএস এবিসি হয় এবং সেটা যদি x1 y1 z1 বিন্দুগামী হয় তবে এর সমীকরণ কি হয় না, এর সমীকরণ হয় a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1। এইটা আমরা একটু আগে শিখে নিয়েছি। এইবার যেটা বলা হচ্ছে যে এই যে এইটা ইকুয়াল টু 0, তো এইটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো দেখো এই যে সমতল দেওয়া আছে এই সমতলটা কোন কোন বিন্দুগামী বলা আছে না, x2 y2 z2 এবং x3 y3 z3 এই তিনটে বিন্দুগামী। মানে এই যে সমতল, এই সমতল কিন্তু এই বিন্দুগামী আবার এই বিন্দুগামী। তাই একটা জিনিস দেখো, যদি একটা সমতল এই বিন্দুগামী হয় নিশ্চয়ই এই সমতলের সমীকরণ এই বিন্দুকে স্যাটিসফাই করবে, অর্থাৎ এই বিন্দুকে যদি আমরা এই সমতলে পুট করে দিই তাহলে একে স্যাটিসফাই করবে। তার মানে কি না, x y z এদের জায়গায় x2 y2 z2 আমরা বসাতে পারবো, যেহেতু এক সমতল, যেহেতু প্লেন 1 passing through এইটা x2 y2 z2 and x3 y3 z3, therefore বসিয়ে দাও এখানে a ইন্টু x2 মাইনাস x1, b ইন্টু y2 মাইনাস y1, c ইন্টু z2 মাইনাস z1 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড a ইন্টু x3, আবার x3 বসিয়ে দিব, x3 মাইনাস x1 প্লাস b ইন্টু y3 মাইনাস y1 প্লাস c ইন্টু z3 মাইনাস z1 ইজ ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। এই তিনটে সমীকরণ থেকে যদি আমরা এবিসি এলিমিনেট করতে চাই তাহলে কি আসবে না, এলিমিনেটিং এবিসি উই গেট কি না x মাইনাস x1 ও ডিটারমিনেন্ট অফ x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1, হ্যাঁ, তারপরে হচ্ছে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, x3 মাইনাস x1, y3 মাইনাস y1 আর z3 মাইনাস z1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কোনো সমতল যদি x1 y1 z1 এবং x2 y2 z2 এবং x3 y3 z3 এই বিন্দুগামী হয় তাহলে তার সমীকরণ কি হবে না, তার ফর্মুলা আছে, সেটা ফর্মুলার আকারে আমরা লিখব যে এর যে সমীকরণ হবে ডিটারমিনেন্ট অফ x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1। দেখো মুখস্থ তো করা যায় কিন্তু মুখস্থ না করে লিখতে হবে, সেটাই ওই কারণে আবার লিখছি x মাইনাস x1 প্লাস y মাইনাস y1 z মাইনাস z1, তার নিচের রোতে হবে x2 মাইনাস এইটা এই বিন্দুটা মাইনাস এই বিন্দুটা, তাহলে কী হবে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। আবার এইটা থেকে এইটা বিয়োগ করব, x3 মাইনাস x1, y3 মাইনাস y1, z3 মাইনাস z1
is equal to 0. This is the required equation of the plane passing through the point x1 y1 z1 x2 y2 z2 and x3 y3 z3. তাহলে এই তিনটে বিন্দুগামী হচ্ছে সমতলের সমীকরণ আমরা পেলাম। যে কোনো একটা সমতলের সমীকরণকে আমরা ইন্টারসেপ্ট ফর্মে এবং নর্মাল ফর্মে সাজাতে পারি। কিভাবে পারি দেখো। Intercept form of the equation of a plane একটা সমতলের সমীকরণ আমরা এখান থেকে নিয়ে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হয়ে যাবে। ধরে নাও একটা সমতলের সমীকরণ হচ্ছে যে কোনো একটা সমতলের সমীকরণ আমাদেরকে নিতে হবে। ধরে নাও একটা সমতলের সমীকরণ হচ্ছে এটা 5x + 3y + 6z + 8 = 0, 5x + 3y + 6z + 8 = 0। এইটা একটা সমতলের সমীকরণ, কারণ সমতলের সমীকরণের জেনারেল ফর্ম ছিল ax + by + cz + d = দেখো এইটা এই আকারে আছে, তাহলে এটা জেনারেল ফর্ম আছে, একে আমরা ইন্টারসেপ্ট ফর্মে সাজাবো। আচ্ছা দেখো, যখন আমরা 2D শিখছিলাম তখন 2x + 3y = যদি 6 হতো, তাহলে একে ইন্টারসেপ্ট ফর্মে অর্থাৎ ছেদিতাংশ আকারে কি করে সাজাচ্ছিলাম না, ছেদিতাংশ আকারে সাজাতে গেলে 6 দিয়ে সবাইকে ভাগ করেছিলাম, অর্থাৎ এটাকে x/a + y/b = 1 এই আকারে সাজাচ্ছিলাম যাতে ডান দিকে 1 আসে। ডান দিকে 1 আনতে গেলে 6 দিয়ে উভয় পক্ষকে ভাগ করছিলাম, তাহলে আমার আসছিল x/3 + y/2 = 1। তার মানে এইটা x অক্ষ, এটা y অক্ষ। x অক্ষকে 3 একক দূরত্বে, y অক্ষকে 2 একক দূরত্বে যে সরলরেখা ছেদ করেছে সেটাই হচ্ছে এই সরলরেখার সমীকরণ। x অক্ষকে 3 একক দূরত্বে এবং y অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করেছে। ঠিক তেমনি এখানেও এই যে সরলরেখাটা সমতল দেওয়া আছে, এই সমতলকে ছেদিতাংশ আকারে সাজাতে গেলে আগে আমাদেরকে কি করতে হবে না, এই কনস্ট্যান্ট টার্মকে ডান দিকে দিতে হবে। তাহলে কি হবে না, 5x + 3y + 6z = -8। সবাইকে -8 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কি হবে x/-8/5 + y/-8/3 + z/-4/3 -4/3 মানে -8/6 হবে, কাটাকুটি করলে -4/3 = 1। অর্থাৎ এইটা যদি একটা x অক্ষ হয়, আর এইটা যদি একটা y অক্ষ হয়, আর এইটা যদি একটা z অক্ষ হয়, তাহলে x অক্ষকে -8/5 দূরত্বে, তার মানে মাইনাস চলে আসা মানে অন্যরকম কেস, আমাদের এটা এখানে দেখতে হবে। এতে মাইনাস চলে এসছে, তো এইটা মনে করো x অক্ষ, এইটা মনে করো y অক্ষ, আর এইটা মনে করো z অক্ষ। x অক্ষ, এইটা x অক্ষ, এইটা y অক্ষ, আর এটা হচ্ছে z অক্ষ। তাহলে x y z তিনটে যদি অক্ষ হয়, তার নেগেটিভ কোনটা, এটা হচ্ছে z এর নেগেটিভ, এটা x এর নেগেটিভ, আর এটা y এর নেগেটিভ। আমাকে বলেছে x অক্ষে -8/5, তাহলে x অক্ষ কোনটা, এইটা, এর -8/5 মানে এদিকে হবে, এই যে -8/5 কাছে আমরা বিন্দু বসালাম। আর y অক্ষ যেটা আছে, y অক্ষে -8/3 মনে করো এইদিকে, আর z অক্ষে হচ্ছে -4/3 মানে এই মূলবিন্দু থেকে নিচের দিকে -4/3 এই বিন্দু। তাহলে এই বিন্দু আর এই দিকের এই যে বিন্দু, এই তিনটে বিন্দুগামী যে সমতল, সেটাই হচ্ছে এই সমতলের সমীকরণ। আর যদি এটা পজিটিভ থাকতো তাহলে সুবিধে হতো, মনে করো এটা মাইনাস দেওয়া আছে,
তাহলে এটা প্লাস হয়ে যাবে, এগুলো সব প্লাস হয়ে যাবে, তখন আরও সুবিধা বুঝতে। তখন হচ্ছে এইখানে বুঝতে পারবো এক্স অক্ষে 8-এর 5 দূরত্বে, মূলবিন্দু থেকে 8-এর 5 দূরত্ব কেটে দাও, তাহলে এক্স অক্ষে এত দূরত্বে 8-এর 5, ওয়াই অক্ষে কত দূরত্বে, না 8-এর 3, ওয়াই অক্ষে 8-এর 3 দূরত্বে, আর জেড অক্ষে 4-এর 5, 4-এর 3, 4-এর 3 দূরত্বে। এটা মনে করো বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তাহলে এই তিনটে বিন্দুগামী যে সমতল, এই তিনটে বিন্দুগামী যে সমতল, এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম, এটাই হচ্ছে এই সমতলের সমীকরণই হচ্ছে এইটা। তো এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কি করে নির্ণয় করব, না এইগুলোর স্থানাঙ্ক কি করে নির্ণয় করা হয়েছিল, এটা 2D ছিল, তাই আগে এক্স এর মান তারপর ওয়াই এর মান 0, এই বিন্দুতে আগে এক্স এর মান 0 তারপর ওয়াই এর মান 2, এইটা ছিল ছেদবিন্দুর স্থানাঙ্ক। এখানে ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে, না এ বিন্দুর যখন স্থানাঙ্ক লিখব তখন আগে এক্স এর মান তারপর ওয়াই জেড দুটোই 0, কারণ এটা এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কে এক্স এর মান থাকে, ওয়াই আর জেড এর মান 0 হয়। তো ঠিক তেমনি বি বিন্দু যেটা আছে, বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, না আগে এক্স এর মান তারপর ওয়াই এর মান তারপর জেড এর মান, আর এখানে সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান। এই হলো আমার এ বি সি বিন্দুর স্থানাঙ্ক, এবং এই বিন্দু তিনটি হচ্ছে এক্স অক্ষের উপর ছেদিতাংশ, এক্স অক্ষের উপর ছেদবিন্দু, ওয়াই অক্ষের উপর ছেদবিন্দু এবং জেড অক্ষের উপর ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করে ফেললাম। এইটা গেল আমাদের ইন্টারসেপ্ট ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এ প্লেন। কোনো একটা প্লেনের ইকুয়েশন যদি জেনারেল ফর্মে থাকে তাকে ইন্টারসেপ্ট ফর্মে সাজানো যায়। সেটা হচ্ছে কি আকার, না সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1, এই আকারটাকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্ম। এটা গেল ইন্টারসেপ্ট ফর্ম। এবার আমরা শিখব যে নর্মাল ফর্ম। নর্মাল ফর্মটা কেমন সেটা আমরা নর্মাল ফর্ম সেটা আমরা এতে শিখেছিলাম, ওই যে 2Dতেও শিখেছিলাম। নর্মাল ফর্ম কী ছিল, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, এইটা ছিল নর্মাল ফর্ম। তার মানে এখানে ট্রিগোনোমেট্রিক টার্ম আসবে, এখানেও তেমনি ট্রিগোনোমেট্রিক টার্ম আসবে নিশ্চয়ই, অর্থাৎ কোসাইনের মান নিতে হবে। দেখো ধরে নাও একটা সমীকরণ আমরা নিলাম 3x প্লাস 2y মাইনাস 5z প্লাস 5z মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এটা নেওয়া হয়েছে, বা এটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 দেওয়া হলো। তাহলে একে আমরা নর্মাল ফর্মে সাজাবো। নর্মাল অর্থাৎ অভিলম্ব আকার। অভিলম্ব আকার, এই আকারটা তোমাদের আগে বলে দিয়েছি, তোমাদের অজান্তে তোমরা শিখে নিয়েছো। তো কেমন দেখো, আগে এইগুলো তো হচ্ছে ডিআরএস, পারপেন্ডিকুলারের ডিআরএস, এদেরকে সব ডিসিএসে কনভার্ট করতে হবে। তো ডিসিএসে কনভার্ট করতে গেলে কি হবে, না 3x বাই রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস মাইনাস 5 এর স্কোয়ার প্লাস 2y বাই রুট ওভার অফ 2y বাই রুট ওভার অফ 9 প্লাস 4 প্লাস 25 মাইনাস 5z বাই রুট ওভার অফ 9 প্লাস 4 প্লাস 25, আর এইটাকে ডান দিকে দিয়ে দিতে হবে মাইনাস 2 বাই রুট ওভার অফ 9 প্লাস 4 প্লাস 25। এবং এইটা করার পরে তারপরের কাজ হচ্ছে, খুব মন দিয়ে শুনবে, সেই জন্য এই ধরনের এক্সাম্পল নেওয়া হয়েছে। এই ডান দিকেরটা কি, একে আমরা কি আকারে সাজালাম, না lx প্লাস my প্লাস nz ইজ ইকুয়াল টু p। হোয়াট ইজ lmn অ্যান্ড হোয়াট ইজ p? না lmn ইজ দ্য ডিসিএস অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন অফ দ্য প্লেন। তার মানে কি বলছি, এই যে একটা প্লেন আমি অঙ্কন করলাম, এই প্লেনের যে লম্ব সরলরেখা এর ডিসিএস হচ্ছে এল এম আর এন। যদি এর ডিসিএস এল এম এন হয় তাহলে এটা হচ্ছে এল এম এন। আর পিটা কি, না এই যে সমতল
এই সমতলের লম্ব দূরত্ব কোথা থেকে? মূল বিন্দু থেকে। আমি বলেছিলাম যে এইটা এক্স, এইটা ওয়াই, এটা যদি জেড হয়, এটা যদি একটা সমতল হয়, তাহলে এই সমতলের উপর মূল বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করব সেই লম্ব দূরত্বটাই হচ্ছে পি। তো দেখো লম্ব দূরত্ব কোনো সময় নেগেটিভ হয় না। তার কারণে কি করতে হবে না, আগে এখান থেকে মাইনাসকে তাড়াতে হবে। আচ্ছা, এখান থেকে মাইনাস তাড়াতে গেলে কি করতে হবে না, এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, দিয়ে এখান থেকে মাইনাস কমন নিলে কি হবে না, মাইনাস কমন নিলে এটা মাইনাস, এটা মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস। তাহলে এই মাইনাস কেটে যাবে। তার মানে যেটা দাঁড়ালো কি না, -3/√9 4 13 28 38 √38 into x plus -2/√38 into y plus 5/√38 into z is equal to 2/√38. This is the perpendicular distance from origin to the plane. অরিজিন থেকে প্লেনের যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে এত একক, আর প্লেনের যে লম্ব সরলরেখা আছে, ওই প্লেনের উপর যেটা লম্ব সরলরেখা আছে সেই লম্ব সরলরেখার ডিআরএস হচ্ছে এই তিন, ডিসিএস হচ্ছে এইটা, এইটা এবং এইটা। এবং এর জেনারেল ফর্মটাও বলে দিলাম। জেনারেল ফর্ম হচ্ছে LX প্লাস MY প্লাস NZ ইকুয়াল টু পি। এখানে আমরা দুটো জিনিস শিখলাম, কি একটা নর্মাল ফর্ম কেমন দেখতে হয়, এবং একটা জেনারেল ফর্ম যদি দেওয়া থাকে, জেনারেল ফর্মে যদি একটা প্লেনের ইকুয়েশন দেওয়া থাকে তাকে আমরা নর্মাল ফর্মে কি করে কনভার্ট করব। বা এইরকম একটা ইকুয়েশন দিল, দিয়ে আমাকে বললো মূলবিন্দু থেকে এই সমতলের দূরত্ব নির্ণয় করো, মূলবিন্দু থেকে এই সমতলের দূরত্ব নির্ণয় করো। তখন কি করব না, এই সমতলকে আগে নর্মাল ফর্মে সাজাবো, দিয়ে যেটা বেরোবে ডান দিকে ওটাই বলবো লম্ব দূরত্ব। তো এইটা গেল আমাদের নর্মাল ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন।